আজকের এই ঘটনাটি আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে, তাই অনুরোধ করে পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনলে আপনার মন একদিকে ভারাক্রান্ত হলেও অন্যদিকে তৃপ্তি পাবে। ব্যবসায়ীর মেয়ে গোলাবর জীবন বদলে দেওয়া এক অবিশ্বাস্য ঘটনা। এক বাঁদরের সঙ্গে তার কিভাবে বিয়ে হলো এবং তারপর কি ঘটেছিল, আসুন এক নজরে জেনে নিই। পুরনো দিনের কথা। বাংলাদেশে এক ধনী ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা ছিল সুদূর পর্যন্ত বিস্তৃত। তার মালিকানায় 12টি জাহাজ ছিল, যা দিয়ে তিনি বিভিন্ন দেশে পোশাক পাঠাতেন। তার পরিবারের সুখের অভাব ছিল না। তিনি ছিলেন 3 মেয়ের গর্বিত পিতা, যদিও কোনো পুত্র সন্তান তার ছিল না। 3 কন্যার মধ্যে প্রথম 2 মেয়ে ছিল খুবই অহংকারী ও জেদি, কিন্তু তৃতীয় মেয়ে গোলাবো ছিল সম্পূর্ণ আলাদা। সে নম্র স্বভাবের, সবার প্রতি শ্রদ্ধাশীল এবং হৃদয় দিয়ে ভালোবাসা বিলাত। কিন্তু জীবন্ত সুখের সঙ্গে দুঃখেরও সংমিশ্রণ। একদিন সেই ব্যবসায়ের জীবনে অন্ধকার নেমে এলো। তার প্রিয় স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। অনেক চিকিৎসা করিয়েও কোনো ফল হলো না। একদিন তিনি চিরতরে বিদায় নিলেন। স্ত্রীর মৃত্যুর শোক না কাটাতেই আরেক বিপর্যয় নেমে এলো। ব্যবসায়ের সমস্ত জাহাজ দুর্ঘটনায় পড়ে পানিতে ডুবে গেল। মালপত্র সহ সব ধ্বংস হয়ে গেল। একসময় যিনি সাফল্যের শিখরে ছিলেন, তিনি ধীরে ধীরে সর্বশান্ত হয়ে পড়লেন। বন্ধুরা, বিপদ যখন আসে তখন সবাই দূরে সরে যায়। সেই ব্যবসায়ের ক্ষেত্রেও তাই হলো। একসময় যারা তার পাশে ছিল তারা তাকে পরিত্যাগ করল। বাধ্য হয়ে তিনি শহর ছেড়ে তার 3 মেয়েকে নিয়ে এক অজপল্লীতে আশ্রয় নিলেন। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। একদিন ব্যবসায়ী তার মেয়েদের কাছে ডাকলেন। চোখে দুঃখের ছায়া নিয়ে তিনি বললেন, মা, আমাদের উপর যে বিপদ নেমে এসেছে তা তোমরা তো দেখেছ। ঘরের চাকর বাকর আমাদের ছেড়ে চলে গেছে, তাই এখন থেকে ঘরের কাজ তোমাদেরকেই করতে হবে। বড় মেয়েরা অবাক হয়ে বলল, না বাবা, আমরা এসব কাজ করতে পারবো না। আমাদের কি তোমার কাজের লোক মনে হয়? এটা তো বাবার দায়িত্ব যে তিনি তার মেয়েদের সুখে রাখবেন। এই কথা শুনে ব্যবসায়ের চোখ ভরে পানি এলো। ছোট মেয়ে গোলাবো এগিয়ে এসে বাবার হাত ধরল। বাবা, তুমি মন খারাপ করো না, আমি সব কাজ সামলে নেব, তুমি শুধু আমাদের ভালো থেকো। সেই দিন থেকে বড় 2 মেয়ে আরাম করে বসে থাকত, আর গুলাবো সমস্ত কাজ করত। সে কাপড় ধুত, ঘর পরিষ্কার করত, সবার জন্য খাবার রান্না করত, রাতে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ত। এইভাবেই দিন চলতে লাগলো। তবে একদিন ব্যবসায়ী একটি সুসংবাদ পেলেন। তার 3টি জাহাজ পানিতে ডুবে যায়নি, বরং খারাপ আবহাওয়ার কারণে পৌঁছাতে দেরি হয়েছে। এবার তারা নিরাপদে তীরে এসেছে এবং জাহাজের মালপত্র অক্ষত রয়েছে। এই খবরে ব্যবসায়ীর আনন্দ ধরে না। তিনি 3 মেয়েকে ডেকে বললেন, আল্লাহ আমাদের দুঃখ দূর করেছেন, এবার আমি শহরে যাব। বলো, তোমাদের জন্য কি নিয়ে আসবো? সবচেয়ে বড় মেয়ে বলল, বাবা, আমার জন্য পুরোপুরি সোনার তৈরি এক জোড়া দুল এনো। মেজ মেয়ে বলল, আমার জন্য নীল রঙের রেশমি শাড়ি এনো, যা দেখে সবাই মুগ্ধ হবে। তবে ছোট মেয়ে গুলাবো কিছুই বলল না, চুপ করে বসে রইল। বাবা অবাক হয়ে বললেন, মা, তুমি চুপ করে আছো কেন? তোমার কি কিছুই লাগবে না? গুলাবো বলল, বাবা, আমি খুশি যে আমাদের 3টি জাহাজ ঠিকঠাক আছে। তুমি শুধু শহরে গিয়ে নিরাপদে ফিরে এসো, এটাই আমার চাওয়া। কিন্তু বাবা আদর করে বললেন, না মা, কিছু তো চাইতে হবে। তখন গুলাবো একটু ভেবে বলল, ঠিক আছে বাবা, যদি তুমি চাও তবে আমার জন্য একটি গোলাপ ফুল এনো, এমন একটি গোলাপ যার সুবাস মনকে প্রশান্তি দেবে। পরের দিন ভোরে ব্যবসায়ী আল্লাহর নাম নিয়ে শহরের পথে রওনা দিলেন। শহরে পৌঁছানোর পর ব্যবসায়ী জাহাজে থাকা সেই সকল জিনিসপত্র বাজারে বিক্রি করে দিল এবং অনেক লাভ করল। সকল কিছুই বিক্রি করার পর সে যখন সকল কাজ শেষ করল, তখন সে সর্বপ্রথম তার বড় মেয়ের জন্য কানের দুল নিতে গেল। এরপর মেজ মেয়ের জন্য রেশমি শাড়ি কিনতে গেল। নীল শাড়ির মধ্যে সাদা রঙের তারা ঝকমক করতেছিল। শাড়িটি দেখতে অনেক সুন্দর ছিল। এবার ব্যবসায়ী তার ছোট মেয়ের জন্য গোলাপ ফুল ক্রয় করার জন্য পুরো বাজার ঘুরতে লাগলো। তবে আজব বিষয় হলো, সারাদিন খোঁজ করার পরেও গোলাপের ফুল পাওয়া গেল না। ব্যবসায়ী পরের দিনও গোলাপ ফুল তালাশ করার জন্য বের হয়ে পড়লেন। সে বাজারে অনেকক্ষণ ঘুরতে লাগলো। তবে দেখতে দেখতে আবহাওয়া কালো হয়ে আসলো এবং এরপর বৃষ্টিপাত হতে লাগলো। ব্যবসায়ী আশ্রয় নেওয়ার জন্য এদিকে ওদিকে তাকাতে লাগলো। তবে চারপাশ ছিল নিরিবিলি। হঠাৎ করেই বিজলি চমকালো, যাতে করে সেই ব্যবসায়ীটি পাশে একটি বড় বাড়ি দেখতে পেল। ব্যবসায়ীটি এরপর সেই বাড়ির কাছে চলে গেল। সে বাড়িটি অনেক বড় ছিল, যাতে করে মনে হচ্ছিল সেটি আকাশের সাথে মিশে গিয়েছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য ব্যবসায়ীটি সেই বাড়ির ভেতরে চলে গেল।
ব্যবসায়ীটি যখন বাড়ির ভেতরে প্রবেশ করলো তখন দেখলো বাড়ির ভেতরে দামি চাদর বিছানো রয়েছে এবং মাঝখানে ছোট ছোট বালিশ বিছানো রয়েছে। এরপর ব্যবসায়ীটি সেখানে বসে পড়ল এবং ভাবতে লাগলো হয়তোবা এই বাড়িটি কোনো রাজার। ব্যবসায়ীটি সেখানে 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করতে লাগলো, তবে বৃষ্টি থামার কোনো নাম নিচ্ছিল না। এরপর ব্যবসায়ীটির ক্ষুধা লেগে যায়, তবে হঠাৎ করেই ব্যবসায়ী দেখতে পায় তার সামনে দস্তরখানা বিছানো রয়েছে এবং তার উপরে নানান ধরনের খাবার সাজানো রয়েছে। ব্যবসায়ীটি পেট ভরে খাবার খেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। অনেক দেরি হয়ে গিয়েছিল বিধায় ব্যবসায়ীটি উঠল এবং সেই বাড়ির মালিকের কাছে শুকরিয়া আদায় করার চেষ্টা করতে লাগলো, যিনি তার এত ভালোভাবে খাতিরদারি করেছেন। ব্যবসায়ীটি সেই বাড়ির চারপাশে ঘুরে দেখল, তবে সেই বাড়িটির মধ্যে কেউই ছিল না। ব্যবসায়ী ভয় পেয়ে অবাক হল এবং দুঃখী হয়ে যখন দরজার কাছে যেতে লাগলো তখন সে দরজাটির ডান পাশে একটি আলো দেখতে পেল। সে যখন সে পাশে গেল তখন সে দেখতে পেল বাইরে একটি সুন্দর বাগান রয়েছে, যেখানে অনেকগুলো ফুলের দানি রাখা হয়েছে, যার মধ্যে রং বেরঙের ফুল রয়েছে এবং সেখানে গোলাপ ফুলেরও গাছ ছিল এবং সেখানে একটি গোলাপের মধ্যে 3টি গোলাপ ছিল। ফুল দেখে ব্যবসায়ী অনেক খুশি হয়ে গেল। এরপর ব্যবসায়ী যখন সেই গোলাপ ফুলটি তুলতে গেল তখন হঠাৎ করেই একটি বাদর এসে পড়ল। বাদরটি ইশারা করে বলতে লাগলো, কি মিয়া, ভালো করে খেদমত করার পরেও তুমি এই প্রতিদান দিচ্ছ? আমি তো তোমাকে বৃষ্টি থেকে বাঁচিয়েছি, আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, তোমাকে ভালো খাবার খাইয়েছি, তবে এবার যাওয়ার সময় তুমি ফুল তুলে নিয়ে যেতে চাও? ব্যবসায়ী এই সকল কিছু শুনে অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো একটি বাদর কি করে মানুষের মতো কথা বলতে পারে। এরপর ব্যবসায়ী বলতে লাগলো, না না বাদর রাজা, তেমন কিছু নয়। আমি তো বাড়ির মালিকের চারপাশে খোঁজ করেছি, তবে এখানে আমি কাউকেই দেখতে পেলাম না। আমি তো শুধু আমার ছোট মেয়ের জন্য একটি গোলাপ নিয়ে যেতে চেয়েছিলাম। যদি তা আপনি আমাকে দিয়ে দেন তাহলে অনেক উপকার হয়। আমার মেয়েটির ইচ্ছা পূরণ হয়ে যাবে এবং সে অনেক খুশি হয়ে যাবে। আমার মেয়ে অতি সহজ সরল এবং মাসুম, আমি তার ইচ্ছা পূরণ করতে চাই। এরপর বাদরটা বলতে লাগলো, ঠিক আছে হয়েছে, আমি সবকিছুই জানি। তোমার 3টি মেয়ে রয়েছে এবং ছোট মেয়ে তোমাকে গোলাপ ফুল নিয়ে যেতে বলেছে। এবার তুমি বাড়ি যাও এবং তোমার সবচেয়ে ছোট মেয়েকে আমার কাছে নিয়ে আসো। সে এখন থেকে আমার সাথে এই বাড়িতেই বসবাস করবে, কেননা এখানে আমি একা বসবাস করে থাকি এবং তার এখানে আসাতে আমাকে আর একা থাকতে হবে না। আর তুমি এটা কখনোই মনে করবে না যে এখান থেকে চলে যাওয়ার পর তুমি আমার হাত থেকে বেঁচে যাবে। আমি তোমাকে 10 দিনের সময় দিচ্ছি, তুমি ভালোভাবে চিন্তা করে নাও। যদি 10 দিনের মধ্যে তুমি তোমার মেয়েকে এখানে নিয়ে না আসো তাহলে আমি নিজেই তোমার কাছে চলে যাব এবং তোমাদের 4 মেয়ে বাবাকে হত্যা করব। তাই একদমই পালানোর চেষ্টা করবে না, কেননা তুমি যেখানেই পালিয়ে যাও না কেন আমি তোমার পিছু করব। বেচারা ব্যবসায়ী বাদরের কথা শুনে দুশ্চিন্তায় পড়ে গেল এবং কান্না করতে করতে সে তার গ্রামে ফিরে গেল। সন্ধ্যা হলে সে বাড়ি ফিরে গেল। এরপর সে তার বড় 2টি মেয়েকে কানের দুল এবং শাড়ি দিতে লাগলো। তবে সে যখন গোলাবর দিকে তাকালো তখন সে কান্না করতে লাগলো। গোলাবো জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা, তুমি কান্না করছো কেন? বেচারা ব্যবসায়ী বাদরের সকল ঘটনা মেয়েকে বলে দিল। সে বলতে লাগলো, মা, আমি তোমার জন্য ফুল আনতে গিয়েছিলাম, তবে আমি জানতাম না যে সেই বাদর রাজা ফুলের পরিবর্তে আমার ফুলের মতো মেয়েকে চেয়ে বসবে। এই কথা শোনার সাথে সাথে গোলাবর বোনগুলো তাকে খোঁটা দিতে লাগলো, আরো চাও গোলাপ ফুল, আমাদের মতো তুমিও কানের দুল অথবা শাড়ি আনতে বলতে পারতে, আর তাহলে এই বিপদ নেমে আসতো না। তবে এখন কি হবে? গোলাবু তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, বাবা, তুমি একদমই চিন্তা করিও না, তুমি আমাকে বাদর রাজার কাছে রেখে আসো। এমন যেন না হয় যে 10 দিন পর বাদর রাজা এখানে চলে আসে এবং তোমার আর আমার বোনদের কোনো ক্ষতি করে। আমি আমার বোন এবং বাবাকে হারাতে চাই না। ব্যবসায়ী বলতে লাগলো, মা, আমি তোমাকে সেখানে কি করে রেখে আসতে পারি? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? আমি তোমাকে একটি বাদরের হাতে কি করে রেখে আসতে পারি? গোলাবু তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, বাবা, যাকে আল্লাহ রক্ষা করেন তাকে কেউই কিছু করতে পারবে না। আমি তো বাদর রাজার কোনো ক্ষতি করিনি, তাই সে আমার ক্ষতি করবে কেন? এবার 8ম দিনে ব্যবসায়ী তার মেয়েকে নিয়ে শহরে চলে গেল এবং বাদর রাজার মহলে পৌঁছে গেল। ভেতরে যখন বাদর ব্যবসায়ীকে দেখলো তখন বলতে লাগলো, ব্যবসায়ী, তুমি খুব ভালো কাজ করেছো যে আমার কথা শুনে তুমি তোমার মেয়েকে এখানে নিয়ে এসেছো এবং তুমি ফেরত চলে যাও এবং নিশ্চিন্তে থাকো। গোলাবুর এখানে কোনো সমস্যা হবে না, আমি তাকে অনেক ভালোভাবে দেখাশোনা করব। ব্যবসায়ী গোলাবুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে গ্রামে ফিরে চলে এলো। তবে সে তার মেয়ের জন্য এত বেশি চিন্তিত হয়ে পড়ল যে বাড়ি আসার সাথে সাথে সে অসুস্থ হয়ে পড়ল। সে সব সময় তার মেয়ের কথা চিন্তা করত এবং কান্না করত এবং নিজেকেই দোষ দিত আর বলতো, আমি কেমন বাবা যে নিজের মেয়েকে একটি বাদরকে সঁপে দিয়ে আসলো, না জানি সে বাদরটি আমার মেয়ের সাথে কি করবে।
অন্যদিকে গোলাবু সেখানে ভালো ভালো খাবার খেত, ভালো পোশাক পরিধান করত এবং ভালো ভালো কাহিনী শুনিয়ে বাদর রাজাকে খুশি করত। যখন সন্ধ্যা হতো এবং গোলাবু প্রাসাদের মধ্যে বাতি জ্বালাতো তখন সেই সকল কিছু দেখে বাদর অনেক খুশি হয়ে যেত। সে গোলাবুকে অনেক পছন্দ করত। বাদরটি গোলাবর সাথে কিছু কথা বলতে চাচ্ছিল, তবে তার হিম্মত হতো না। এরপর একদিন বাদরটি গোলাবর কাছে এলো এবং গোলাবকে বলতে লাগলো, গোলাবো তুমি আমাকে বিয়ে করে নাও। যখন গোলাবো এই কথাটি শুনল তখন সে অনেক বেশি অবাক হয়ে গেল। গোলাবো ভয় পেয়ে বলতে লাগলো, দেখুন বাদর রাজা, আমি আপনাকে অনেক ভয় করি। এই কথাটি শুনে বাদর রাজা দুঃখী হয়ে গেল এবং সেখান থেকে চলে গেল। তবে সে ভালোভাবে গোলাবর দেখাশোনা করছিল। কখনো বাদরটি গোলাবর জন্য নতুন জুতা নিয়ে আসতো, কখনো গোলাবর জন্য নতুন কাপড় নিয়ে আসতো এবং কখনো সে তাকে হাসানোর চেষ্টা করত, কেননা বাদরটি গোলাবকে উদাস দেখতে চাচ্ছিল না। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল এবং বেচারি গোলাবো তার বাবার কাছ থেকে বিচ্ছেদ হওয়ার কারণে দুঃখী হতে লাগলো। একদিন গোলাবো তার রুমের মধ্যে অনেক দুঃখী হয়ে বসেছিল। সে সামনে একটি আয়না দেখতে পেল। সে যখন সেই আয়নাটি তুলে দেখতে লাগলো তখন বুঝতে পারলো এই আয়নাটি জাদুর এবং তার মধ্যে দুনিয়ার সকল পরিস্থিতি দেখা যায়। কখনো কখনো সেখানে বাজারঘাট দেখা যায়, যেখানে মানুষজন দোকানে গিয়ে নানান ধরনের জিনিস ক্রয় করে। কখনো কখনো সবুজ শস্য এবং বাগান দেখা যায়, আবার কখনো নদী নালা দেখা যায় যার মধ্যে জাহাজ চলতেছে। গোলাবো মনে মনে ভাবতে লাগলো, যদি আমি আমার বাবাকে দেখতে পেতাম তাহলে অনেক ভালো হতো। এই কথা বলার সাথে সাথে সে তার গ্রামকে আয়নার মধ্যে দেখতে পেল। সেখানে ফসলের মধ্যে কিছু মানুষজন কাজ করতেছিল এবং কিছু মানুষজন এদিক ওদিকে চলাফেরা করতেছিল। এরপর সে আয়নার মধ্যে দেখল মেয়েরা নদীর কিনারায় খেলা করতেছে। এরপর সে তার বাড়িকে দেখতে পেল এবং আরো কিছু দেখতে পেল, তার বাবা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে রয়েছে। ওনার চুল অগোছালো রয়েছে এবং ওনার শরীরের রং ফ্যাকাশে হয়ে গিয়েছে এবং ওনার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। অস্থির হয়ে কখনো ডান পাশে তো কখনো বাম পাশে ঘুরে শুয়ে থাকছে। ব্যথার কারণে তিনি হাই হাই বলতেছেন এবং গুলাবো গুলাবো বলে ডাকতেছেন। তবে গোলাবর বোনগুলো মজা করে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতেছে। তারা তাদের বাবার কথা চিন্তাই করে না। গোলাবু যখন আয়নার মধ্যে তার বাবার এমন পরিস্থিতি দেখল তখন সে অনেক দুঃখ পেল এবং এই কারণে সে অনেক কান্না করতে লাগলো। রাতে যখন বাদরটি গোলাবর কাছে এসে তার এমন অবস্থা দেখল তখন ভয় পেয়ে জিজ্ঞাসা করতে লাগলো, গোলাবু তোমার কি হয়েছে? তুমি তোমার এই কি অবস্থা করে রেখেছো এবং তুমি কান্না করতেছো কেন? আমাকে বলো, তোমার কি এখানে কোনো অসুবিধা রয়েছে? গোলাবু কান্না করতে করতে বলতে লাগলো, বাদর রাজা, আমার এখানে কোনো সমস্যা নেই, তবে আমার বৃদ্ধ বাবা, আপনি ওনাকে এই আয়নার মধ্যে দেখুন, তিনি তো মৃত্যুর অনেক নিকটে চলে গিয়েছেন। আল্লাহর ওয়াস্তে আমাকে আপনি আমার বাবার কাছে যেতে দিন, আমি আমার বাবার খেদমত করব এবং এরপর যখন আমার বাবা সুস্থ হয়ে যাবে তখন আমি ওয়াদা করতেছি আমি আপনার কাছে ফিরে আসব। বাদরটি বলতে লাগলো, ঠিক আছে, তুমি এই আলমারিটি খোলো এবং শেষের স্থানায় দেখো, যেখানে তুমি একটি আংটিও দেখতে পাবে। তুমি সেই আংটিটি পরিধান করে নাও, এতে করে তুমি নিমিষেই তোমার বাবার কাছে চলে যেতে পারবে। আমার পক্ষ থেকেও তোমার বাবার হাল হালত জিজ্ঞাসা করিও, আল্লাহ পাক তোমার বাবাকে অতি দ্রুত সুস্থ করে দেবেন। গোলাবো দ্রুত করে সেই আলমারিটি খুলে আংটিটি বের করলো এবং তা পরিধান করলো। সে যখন সেই আংটিটি পরিধান করলো তখন তার মনে হতে লাগলো সে উঠতেছে এবং ঠান্ডা ঠান্ডা বাতাস তার শরীরে লাগতেছে, যার ফলে সে ঘুমিয়ে পড়ল এবং যখন সে চোখ খুলে তাকালো তখন দেখতে পেল সে তার বাবার বাড়িতে রয়েছে। এরপর সে দৌড়ে তার বাবার কাছে গেল এবং তার বাবার কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরল। সেই বাবা যখন তার মেয়েকে দেখল তখন তিনি অনেক খুশি হয়ে গেলেন। বাবাও মেয়েকে জড়িয়ে ধরলেন এবং খুশি হয়ে বলতে লাগলেন, আমার মেয়ে গুলাবো চলে এসেছে, এখন আমি সুস্থ হয়ে যাব। এবং এমনটাই হলো। গুলাবো তার বাবার এমনভাবে খেদমত করল যার ফলে তার বাবা কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেল এবং উঠে নিজের কাজ কাম করতে লাগলো। একদিন ব্যবসায়ী তার মেয়েকে জিজ্ঞাসা করতে লাগলো, বাদর রাজার প্রাসাদে তোমার সাথে কি কি হয়েছে? তখন মেয়েটি তার বাবাকে বলতে লাগলো, বাবা, বাদর রাজা আমার এমনভাবে দেখাশোনা করেন যাতে করে মনে হয় তিনি কোনো আপনজনের দেখাশোনা করতেছেন। আমার সেখানে কোনো কষ্ট হয় না, তিনি আমার সকল ইচ্ছা পূরণ করেন। এবং এরপর উদাস হয়ে বলতে লাগলো, তবে আজব বিষয় হলো যখন সন্ধ্যাবেলায় বাতি জ্বালানো হয় তখন তিনি আমার কাছে এসে বলেন, গুলাবো তুমি আমার সাথে বিয়ে করে নাও। ব্যবসায়ী জিজ্ঞাসা করলো, মা তখন তুমি কি উত্তর দাও? তখন আমি বলি, বাদর রাজা, আপনাকে দেখে আমার অনেক ভয় করে। এবং এই কথা শুনে বাদর রাজা সেখান থেকে চলে যান। এই কথাটি শোনার পর ব্যবসায়ী অনেক গভীর চিন্তায় পড়ে গেল এবং অনেকক্ষণ ধরে মাথা নিচু করে বসে রইল। এরপর ব্যবসায়ী তার মেয়েকে বলতে লাগলো, যদি এবার বাদর রাজা তোমাকে বিয়ের কথা বলে তাহলে তুমি তাকে বলবে, ঠিক আছে বাদর রাজা, আমি বিয়ের জন্য রাজি আছি। মেয়ে অবাক হয়ে বলতে লাগলো, বাদরের সাথে বিয়ে?
বাবা, তুমি এ কি বলতেছ? সে তো একটি বাদর এবং আমি মানুষ, আমাদের কি করে বিয়ে হতে পারে? আমি কি একটি বাদরের সাথে বিয়ে করব? সেই বাবা মুচকি হেসে তার মেয়েকে বলতে লাগলো, এই বিষয়ে আমার একটু গন্ডগোল মনে হচ্ছে, তাই আমি যা বলতেছি তুমি তাই করে দেখো। গুলাবু বলতে লাগলো, ঠিক আছে বাবা, তুমি যেমনটি বলবে আমি তেমনটি করে দেখব। এরপর সেই ব্যবসায়ী একদম সুস্থ হয়ে গেল আর তার মেয়ে গুলাবু ফেরত যাওয়ার প্রস্তুতি করতে লাগলো। গুলাবু তার বোন এবং বাবার সাথে সাক্ষাৎ করে সেই আংটিটি আবার পরিধান করে নিল, যাতে করে সে আবার উঠতে লাগলো এবং ঠান্ডা ঠান্ডা বাতাস তার শরীরে লাগতে লাগলো, যাতে করে সে ঘুমিয়ে পড়ল। এবং এরপর যখন তার চোখ খুলল, সে সেই বাদর রাজার সামনে হাজির হয়ে গেল। বাদর রাজা এবার জিজ্ঞাসা করল, গুলাবু, তোমার বাবা কেমন আছেন? গুলাবু বলতে লাগলো, আমার বাবা সুস্থ হয়ে গিয়েছেন বিধায় আমি ফিরে এসেছি, কেননা আমি আপনাকে ওয়াদা করেছিলাম। সন্ধ্যা হলে বাতি জ্বালা হলো এবং বাদর রাজা গুলাবুর কাছে এসে বলল, গুলাবু, তুমি আমাকে বিয়ে করে নাও। প্রথমে তো গুলাবু কিছুই বলল না, তবে এরপর তার বাবার বলা কথা মনে পড়ে গেল, তাই সে হিম্মত করে বলতে লাগলো, ঠিক আছে বাদর রাজা, আমি আপনার সাথে বিয়ে করার জন্য রাজি আছি। এবার তো আপনি খুশি? বাদরটি যখন এই কথাটি শুনল, তখন তার বাদরের ছাল ছুটে পড়ে গেল এবং সে দেখতে দেখতে একটি সুন্দর রাজকুমারে পরিণত হয়ে গেল। ফর্সা রং, আকারে লম্বা এবং সুন্দর চেহারা। এই যুবককে দেখে গুলাবু বলতে লাগলো, আরে এ কি, সেই বাদরটি কই গেল? রাজকুমার মুচকে হেসে বলতে লাগলো, আসল কথা হলো, একটি জাদুকর আমাকে তার জাদু দ্বারা মানুষ থেকে বাদুর বানিয়ে দিয়েছিল এবং তার জাদুর সমাধানে সে আমাকে বলেছিল, যদি কোনো মেয়ে নিজ ইচ্ছায় তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, তাহলে তুমি তোমার আসল রূপে ফিরে আসবে। তোমার মধ্যে অনেক সাহস রয়েছে গুলাবু, কেননা তুমি একটি বাদরের প্রস্তাবে রাজি হয়েছিলে। তুমি আমাকে নতুন জীবন দান করেছ এবং তুমি আমার সাথে চলো। আমার বাবা একটি শহরের অনেক বড় একজন রাজা, তিনি তোমার মতো বৌমাকে দেখে অনেক খুশি হয়ে যাবেন। গুলাবু বলতে লাগলো, তাহলে আমার বাবা এবং বোনগুলোর কি হবে? রাজকুমার বলল, তাদেরকে আমি আমার কাছে ডেকে নিব। এরপর রাজকুমারগুলো তার বাবা এবং তার মেয়েগুলোকে নিয়ে নিজের দেশে চলে গেল। রাজা তার সন্তানকে দেখে অনেক খুশি হয়ে গেল এবং এরপর বড়সড় করে গুলাবু এবং রাজকুমারের বিয়ে হয়ে গেল। তবে ঘটনা এখানেই শেষ নয়। গুলাবুর বোনগুলোর মনে তো সাপ দৌড়াতে লাগলো। তারা ভাবতে লাগলো, আমাদের বোনের ভাগ্য তো খুলে গিয়েছে, সে তো মহলের রানী হয়ে গেল, তবে আমরা এটা হতে দিব না। এদিকে আল্লাহর রহমতে গুলাবু গর্ভবতী হয়ে গেল। পুরো শহরের মধ্যে খুশি উদযাপন করা হচ্ছিল। যখন সন্তান প্রসবের সময় নিকটে চলে এলো, তখন রাজাকে কোনো কাজে বাইরে যেতে হয়েছিল। সে গোলাবুকে বলে গেল, আমি তোমাকে একটি ঘন্টা দিয়ে দিচ্ছি, যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে সেই ঘন্টাটি বাজিয়ে দিবে, এতে করে আমি দ্রুত করে তোমার সামনে হাজির হয়ে যাব। গোলাবু বলতে লাগলো, একা একা আমি অনেক উদাস হয়ে যাই, তাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার বোনগুলোকে ডেকে নিব। রাজা বলল, ঠিক আছে, যেমনটি তোমার ইচ্ছা। গোলাবুর কথা মতো তার বোনগুলো তার সাথে থাকার জন্য চলে এলো, কেননা তারা তো এটাই চাচ্ছিল যে কোনো বাহানা করে তারা যেন গোলাবুর কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। তারা যখন গোলাবুর হাতে সেই ঘন্টাটি দেখলো, তখন বলতে লাগলো, আরে এ কি, তোমার এখনো ঘন্টা বাজানোর অভ্যাস যায়নি? এখন তো তুমি বড় হয়ে গিয়েছো, রানী হয়ে গিয়েছো। গোলাবু বলতে লাগলো, আরে না বোন, এই ঘন্টা তো আমাকে আমার স্বামী রাজা দিয়ে গিয়েছেন। যদি আমার কোনো সমস্যা হয় অথবা প্রসবের সময় চলে আসে, তাহলে যদি আমি এই ঘন্টাটি বাজিয়ে দেই তাহলে তিনি আমার কাছে দ্রুত করে চলে আসবেন। বিধায় গোলাবর বোনগুলো কৌশল করলো, আমরা সময়ের আগেই গোলাবর দ্বারা ঘন্টা বাজিয়ে দেব, যাতে করে রাজা এসে তাকে গালিগালাজ করে। তার বোনগুলো তাকে বলতে লাগলো, আজকে আমরা দেখব কে তোমাকে বেশি ভালোবাসে, আমরা নাকি রাজা। তুমি এখন ঘন্টাটি বাজিয়ে দাও, এতে করে যদি রাজা চলে আসে তাহলে মনে করব তিনি তোমাকে বেশি ভালোবাসেন, আর যদি না আসে তাহলে বোঝা যাবে আমরা তোমাকে বেশি ভালোবাসি। গোলাবু বেচারি তাদের কথায় ফেসে গেল এবং ঘন্টা বাজিয়ে দিল। ঘন্টাটি বাজানোর কিছুক্ষণ পর রাজা উপস্থিত হয়ে গেল। রাজা যখন দেখলো যে প্রসবের সময় এখনো হয়নি, তখন তিনি রাগান্বিত হয়ে বলতে লাগলেন, গোলাবু, আমি অনেক জরুরি কাজে ছিলাম আর তুমি আমাকে হাসি ঠাট্টা করে ডাকলে, এটা আমি মোটেও পছন্দ করলাম না। পরবর্তীবার যদি তুমি এমন কিছু করো তাহলে আমি কিন্তু আসবো না। গোলাবু বলল, জনাব, আমি ভুল করে ঘন্টাটি বাজিয়ে ফেলেছি। এরপর রাজা চলে গেলেন। মহলের বাচ্চারা গোলাবুর গোলামি করত। সকলেই বাচ্চা প্রসবের অবস্থায় ছিল এবং রাজাও তো গোলাবুর জন্য পাগল ছিল। তবে এবার তিনি রাগান্বিত হয়ে চলে গেলেন। গোলাবুর বোনগুলো তার কাছে এসে বসে পড়ল। তারা মুখে মুখে ভালো ভালো কথা বলতেছিল, তবে তাদের মনের মধ্যে বিষ নিয়ে বসেছিল। আর গোলাবু তার বোনগুলোর কথা ধরে 3 বার ঘন্টা বাজিয়ে রাজাকে ডেকেছিল। এরপর যখন আসলেই গোলাবুর ব্যথা শুরু হয়ে গেল এবং সে ঘন্টা বাজালো, তখন আর রাজা আসলো না। গোলাবু অনেক দুঃখী হয়ে পড়ল।
তার বোনগুলো বুঝে নিয়েছিল যে রাজা আসবে না। এরপর তার বোনগুলো দাইমাকে ডেকে আনলো এবং তাকে আগেই বুঝিয়ে দিল যে যখন বাচ্চা হবে তখন তুমি সেটিকে কুয়োতে ফেলে দিবে এবং তার কাছে দুটি বাঁদরের বাচ্চা রেখে দিবে। দাই ঠিক এমনটাই করল। যখন গোলাবো দুটি সুন্দর যমজ বাচ্চা জন্ম দিল তখন দাইমা সেই বাচ্চাগুলোকে গায়েব করে দিল এবং তার কাছে দুটি বাঁদরের বাচ্চা রেখে দিল। যখন গোলাবোর জ্ঞান ফিরল তখন সে নিজেও দেখে অবাক হলো এবং প্রাসাদের মধ্যেও এই কথা ছড়িয়ে পড়ল। প্রথমত বেচারি পেরেশানির মধ্যে ছিল, এবার আবার তার উপর এই মুসিবত নেমে পড়ল। বাচ্চা হওয়ার 8 দিন পর রাজা ফেরত আসলেন। তিনি গোলাবুর উপর রাগ করে থাকলেও গোলাবুকে অনেক ভালোবাসতেন এবং তিনি তার সন্তানদেরকে দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন। তবে রাজা যখন ভেতরে গেলেন তখন সকলেই চুপ করেছিল। তিনি যদি কাউকে কিছু জিজ্ঞাসা করতেন তাহলে তারা মাথা নিচু করে থাকত। রাজা যখন ভেতরে গিয়ে সেই দৃশ্যটি দেখলেন তখন তিনিও অনেক অবাক হয়ে গেলেন। সেখানে গোলাবুর কাছে দুটি বাঁদরের বাচ্চা ছিল। গোলাবু যখন রাজাকে দেখল তখন সে কান্না করতে লাগলো। এরই মধ্যে গোলাবুর দুটি বোন সেখানে চলে এলো। তারা বলতে লাগলো, দেখুন আপনার বাচ্চাকে, খারাপ মনে করবেন না, তবে আমরা আগে থেকেই জানতাম যে আমাদের বোন অভাগা। রাজা অনেক দুঃখী হয়ে গেলেন। রাজা যখন সেই মেয়ে দুটোর কথা শুনল তখন সামনে দুটি বাঁদরের বাচ্চাকে দেখতে পেল এবং সামনে দুটি বাঁদরের বাচ্চাকে দেখতে পেয়ে তখন অনেক রাগান্বিত হয়ে গেল। রাজা এবার মন্ত্রীকে হুকুম দিলেন, এই বাচ্চা দুটিকে এবং গোলাবুকে এখান থেকে বের করে দাও এবং তার চুল কেটে দাও এবং তাকে ছেঁড়া ফাটা কাপড় পরিধান করিয়ে দাও যাতে করে সে কাক উড়িয়ে বেড়ায়। রাজার হুকুম কেউই অমান্য করতে পারত না। এরপর গোলাবু ছেঁড়া ফাটা কাপড় পরিধান করে বাজারে ঘুরতে লাগলো এবং সকলেই তাকে দেখে আফসোস করত। অন্যদিকে যখন সেই দাইমা সেই বাচ্চা দুটিকে কুয়াতে ফেলতে গেল তখন সে আর ফেলতে পারল না, কেননা সেই বাচ্চা দুটি অনেক সুন্দর ছিল। আবার সে গোলাবুর বন্ধুর কথা ভেবেও ভয় পাচ্ছিল। কখনো সে চিন্তা করতে লাগলো যে বাচ্চা দুটিকে মেরে ফেলবে, আবার কখনো চিন্তা করত যে বাচ্চা দুটিকে অন্য কাউকে পালন করতে দিবে। এরপর মহিলাটি চিন্তা করল, আমি এই দুটি বাচ্চাকে জ্বালিয়ে দিব যাতে করে নিমেষেই তারা জ্বলে যাবে এবং কেউই জানতে পারবে না। তবে দিনের বেলা এই কাজটি করার সাহস তার হলো না। পাশেই একজন কামার বসবাস করত এবং সে মটকা তৈরি করত। বৃদ্ধ মহিলাটি ভাবল, আমি মটকার মধ্যে এই বাচ্চা দুটিকে ভরে রাখবো, এতে করে কেউই জানতে পারবে না। এবং এরপর সেই মহিলাটি এমনটাই করল। সে চুপ করে সেখানে গিয়ে একটি মটকার মধ্যে সেই দুটি বাচ্চাকে ঢুকিয়ে রাখল। তবে যার হেফাজত আল্লাহ পাক করে থাকেন তার কেউই কিছু করতে পারে না। কামার তার বৃদ্ধ স্ত্রীর সাথে বসবাস করত। এরপর সেই কামার এবং সেই বৃদ্ধ মহিলা ঘুমিয়ে পড়ল। সকালে উঠে দেখল যে আগুন ঠান্ডা হয়ে গিয়েছে। কামার সেই বৃদ্ধ মহিলাটিকে বলতে লাগলো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তুমি তো আমাকে ডেকে দিতে পারতে। এখন যে মানুষ আসবে তাদেরকে আমি কি দিব? অনেক মানুষ মটকা বানাতে দিয়েছে, এখন আমি তাদেরকে কি দিব? এরপর তারা ঝগড়া করতে লাগলো। তবে যখন তারা বাইরে এসে দেখলো তখন সকল কিছু বানানো হয়ে গিয়েছিল। কামার এবং বৃদ্ধ মহিলাটি এই সকল কিছু দেখে অবাক হয়ে গেল। এরপর তারা একটি মোটকা থেকে আওয়াজ শুনতে পেল। বৃদ্ধ মহিলাটি যখন এগিয়ে দেখল তখন দুটি ফুলের মতো বাচ্চাকে দেখতে পেল। সেই কামার এবং বৃদ্ধ মহিলাটির কোনো সন্তান ছিল না, তাই বাচ্চাদের দেখে খুশি হয়ে গেল। বাচ্চা দুটিকে এরপর মটকা থেকে বের করে মহিলাটি বুকে জড়িয়ে ধরল। মহিলাটি এরপর বাচ্চা দুটিকে বিছানার মধ্যে ছুঁয়ে দিল এবং কামার চুপ করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে এলো। তবে এই সম্পর্কে পাশের মহিলাগুলো জানতে পারল এবং তারা অনেক চালাক ছিল। তারা বলতে লাগলো, আরে তোমরা তো আমাদেরকে এই ব্যাপারে জানাওনি। তারা বলতে লাগলো, আমরা তো কখনো কল্পনাও করিনি যে তোমার এখানে সন্তান হবে, তবে এবার তো এদের এখানে দুটি সন্তান জন্ম হয়েছে। মহিলারা যখন বাচ্চা দুটিকে দেখলো তখন বলাবলি করতে লাগলো যে বাচ্চা দুটি চাঁদের মতো হয়েছে এবং এলাকার মধ্যে এই কথাগুলো ছড়িয়ে পড়ল। গ্রামের সকলেই বাচ্চাদের দেখতে আসলো। এরপর তারা বাচ্চাদেরকে পালন করতে লাগলো। বাচ্চারা এরপর একটু বড় হলো। রাজার ছেলে যখন বড় হলো তখন তার শিকার করার ইচ্ছা জাগলো। রাজার মেয়েও যুবতী হয়ে গিয়েছিল। একদিন রাজার ছেলে কামারকে বলতে লাগলো, বাবা আমি শিকার করতে যাচ্ছি। অন্যদিকে রাজাও শিকার করার জন্য ঘোড়ায় বসে বের হয়েছিল। যখন সে কামার ছেলেকে দেখল তখন তার মনের মধ্যে মহব্বত জন্ম নিল। এরপর রাজা অনেকক্ষণ ধরে কামার অর্থাৎ নিজের ছেলের সাথে কথা বলতে লাগলো। এরপর রাজা বাড়ি চলে গেল এবং অনেক কষ্ট করে রাত অতিবাহিত করল। রাজা পরের দিন কামারের বাড়িতে চলে গেল। এর ফলে কামার রাজাকে বসতে দিল। রাজা যখন কামার অর্থাৎ নিজের মেয়েকে দেখল তখন তার আবার মহব্বত হতে লাগলো। রাজার মন চাচ্ছিল সে যেন সেই মেয়েটিকে জড়িয়ে ধরে, তবে তিনি বাধ্য ছিলেন, কেননা অপরজনের মেয়েকে তিনি কি করে জড়িয়ে ধরবেন। কামারের কাছে একটি পাখি ছিল যে সকল ঘটনা সম্পর্কে জানত। এরপর পাখিটি উড়ে রাজার কাছে এসে বলতে লাগলো, আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। রাজা এই দেখে অনেক অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো এই পাখিটি আবার কথাও বলতে পারে। এরপর পাখিটি বলতে লাগলো, আমি গোলাবুর গোপন তথ্য সম্পর্কে জানি। রাজা অবাক হয়ে বলল, হে পাখি তুমি কি জানো?
দ্রুত করে বলো। এরপর সেই পাখিটি বলল, গুলাবর বোনগুলো হিংসে করে গুলাবর সাথে এমনটা করেছে এবং দাইমাকে টাকা দিয়ে বাচ্চাদেরকে মেরে ফেলতে বলেছিল এবং সেই মহিলাটি বাদরের বাচ্চাগুলোকে গুলাবর কাছে রেখেছিল এবং আল্লাহর রহমতে বাচ্চাগুলোকে এই কামার এবং তার স্ত্রী পেয়ে যায় এবং তাদেরকে বাবা মায়ের মতো পালন করে। এই শুনে রাজার চোখে পানি চলে এলো এবং বাচ্চাদেরকে জড়িয়ে ধরে বাড়ি ফেরত চলে এলো। বাড়ি আসার পর রাজা মন্ত্রীকে হুকুম দিলেন, গুলাবর বোনদেরকে 100টি করে বেত্রাঘাত দেওয়া হোক এবং তাদেরকে বন্দী করে রাখা হোক। সেই ব্যবসায়ীটিও অনেক দুঃখী হয়ে পড়ল এই ভেবে যে আমার নিজের মেয়েগুলোই তাদের বোনদের সাথে এমনটি করলো এবং এরপর রাজা গোলাবর কাছে ক্ষমা চাইল এবং তাকে আবার রানী বানালো। সেই কামার এবং তার স্ত্রীকেও একটি বড় বাড়ি তৈরি করে দেওয়া হলো, কেননা রাজার সন্তান তাদের ছাড়া থাকতে পারত না, কেননা নিজের বাবা মা মনে করত। এরপর তারা সকলেই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।